ক্লাস 6 আজকে তোমাদেরকে যে চ্যাপ্টারটা পড়ানো হবে সেটা হচ্ছে জল স্থল বাতাস। এই জল স্থল বাতাস বলতে কি বোঝায় আগে বলি। জল ছাড়া আমরা বাঁচতে পারি না। পৃথিবীতে অধিকাংশ স্থানই জল দ্বারা আবৃত। স্থল হচ্ছে যেখানে আমরা বসবাস করি, স্থলভাগ, সেই অংশকে বলা হয়। আর বাতাস যে অংশটা আমরা চোখে দেখতে পাই না কিন্তু অনুভব করি, নিঃশ্বাস নিয়ে যে অক্সিজেন, নিঃশ্বাস ত্যাগ করি যে কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন গ্যাসের সমন্বয়ে তৈরি যে অংশ সেটা হচ্ছে বাতাস। আমাদের মাথার ওপরে যে আকাশ নামের ছাদটা উঁচুতে আছে সেটা কীরকম? দিনের বেলা আমরা যখন আকাশের দিকে তাকাই তখন আমরা আকাশকে, স্বচ্ছ আকাশকে আমরা নীল দেখতে পাই, কিন্তু যখন মেঘে ঢাকা থাকে তখন সেই মেঘের রং দেখা যায়, কখনো হালকা অ্যাশ কালারের দেখা যায়, কখনো বা ডিপ কালো হয়ে যায় ঘন মেঘ হলে। এই আকাশেই কিন্তু এই মেঘ ইত্যাদি সৃষ্টি হয়, কিন্তু রাতের বেলা আমরা নীল আকাশ দেখতে পাই না। এর কারণ কি? এর কারণ হচ্ছে দিনের বেলা সূর্যের আলো, আকাশ বলে তো কোনো আলাদা কোনো বস্তু নেই। আকাশ হচ্ছে যে নীল রঙটা আমরা দেখতে পাই, সেই নীল রঙটা হচ্ছে বায়ু স্তরের মধ্যে থাকা এক বিভিন্ন গ্যাসের সংমিশ্রণে সূর্যের আলো যখন সেই গ্যাসগুলোর উপর এসে পড়ে, তার মধ্যে জলকণা আছে, ধূলিকণা আছে, বালুকণা আছে, সেই সূর্যের আলোর বিচ্ছুরণ ঘটে। এই বিচ্ছুরণ যখন ঘটে তখন তার মধ্যে সবচেয়ে বেশি বিচ্ছুরিত হয় নীল রঙটা, যে কারণে আমরা তখন আকাশকে কি দেখতে পাই? নীল রঙের দেখতে পাই। কিন্তু রাতের বেলা সূর্যের অনুপস্থিতিতে যখন সূর্য থাকে না তখন আর আমরা আকাশকে নীল দেখি না, তখন দেখি পুরো কালো রঙের আকাশ, বা যেটাকে বলা হয় মহাকাশ। মহাকাশের যে অংশটা, সেই অংশটাই আমরা কিন্তু লক্ষ্য করে থাকি। আমাদের মাথার ওপর আকাশ নামের ছাদটা যত উঁচুতে আছে, কীরকম, কী দিয়ে তৈরি, কেনই বা দিনের বেলা নীল ও রাতের বেলা কালো হয়ে যায়? নীল আকাশটার ওপারে কালো আকাশটা সবসময় আছে। পৃথিবী মহাকাশে ঘুরছে। আমরা যখন বিভিন্ন গ্রহ পড়েছিলাম তখন আমরা পড়েছি যে সূর্যের আকর্ষণে পৃথিবী এবং পৃথিবী ছাড়া আরও 8খানা গ্রহ কিন্তু সূর্যের আকর্ষণে নিজেদের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। এই পৃথিবীর বাইরের যে স্তরটা, সেই স্তরটা হচ্ছে বায়ুমণ্ডল, আর তার বাইরে সম্পূর্ণ মহাকাশ কিন্তু অন্ধকার, কালো, পুরো মহাশূন্য। এই মহাশূন্যটা যেহেতু ফাঁকা, সেই অংশটাকে কালো দেখায়। দিনের বেলা নীল আকাশটা তাকে আড়াল করে থাকে। আসলে নীল আকাশটা হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুস্তর। বাতাসে প্রচুর ধুলোর কণা, জলের কণা ভেসে বেড়ায়। দিনের বেলা এগুলো ধাক্কা খেয়ে সূর্যের 7 রঙে ভেঙে যায় সূর্যের আলো। এর মধ্যে নীল রঙটা সবচেয়ে বেশি করে আকাশ জুড়ে বিচ্ছুরিত হয়, তাই আকাশকে নীল দেখায়। এটা খুব ইম্পর্টেন্ট যে দিনের বেলা আকাশকে কেন নীল দেখায়। সূর্যের আলোয় 7 রং ভেঙে যায়, যার মধ্যে নীল রঙটা সবচেয়ে বেশি পরিমাণ দেখা যায়। এবার আমরা পড়ব যেটা, সেটা হচ্ছে বায়ুমণ্ডল। পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ুস্তর হলো বায়ুমণ্ডল। পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ুস্তরই হলো বায়ুমণ্ডল। মানে পৃথিবী যে রয়েছে, সে পৃথিবীর গায়ে যে লেগে রয়েছে অংশটা, সেটা হচ্ছে বায়ুস্তর বা বায়ুমণ্ডল। কেন এ লেগে রয়েছে? আমরা জানি যে আমরা প্রত্যেকে, প্রতিটি মানুষ, প্রতিটি জীব, প্রতিটি জড় বস্তু, সজীব বস্তু সবই পৃথিবীর কেন্দ্রের মহাকর্ষজ টানে পৃথিবীতে আমরা আটকে রয়েছি, পৃথিবীর উপরে অবস্থান করছি। ঠিক সেরকম বায়ুস্তরও তাই। বায়ুস্তরও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য পৃথিবীর বাইরের গায়ে লেগে রয়েছে। পৃথিবী সৃষ্টির সময় কিছু গ্যাস পৃথিবীর আকর্ষণে পৃথিবীর চারদিকে আটকে পড়ে। বাতাসের শতকরা 78 ভাগ নাইট্রোজেন, 21 ভাগ অক্সিজেন। এটা খুব ইম্পর্টেন্ট, কত ভাগ নাইট্রোজেন, কত ভাগ অক্সিজেন আছে। এছাড়া অন্যান্য গ্যাস কী কী আছে? আর্গন, মিথেন, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, ওজোন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি। এইটা কিন্তু ইম্পর্টেন্ট যে বাতাসে বিভিন্ন গ্যাসের নাম এবং অক্সিজেন এবং নাইট্রোজেনের পরিমাণ। এবার এই যে বায়ুস্তর, এই বায়ুস্তর কি সব জায়গায় একই রকম? যত অবধি বায়ুস্তর বিস্তৃত আছে সবার কি প্রকৃতি একরকম? না। বায়ুস্তর বিভিন্ন প্রকৃতি বা বিভিন্ন বৈশিষ্ট্য অনুসারে বায়ুস্তরকে কতগুলো ভাগ করা হয়েছে। পৃথিবীর একদম নিচে, মানে বায়ুস্তরের একদম নিচের স্তর, যেটা আমরা যে স্তরের মধ্যে বসবাস করি, প্রথম যে স্তর, সেই স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। স্ফিয়ার মানে হচ্ছে স্তর। প্রত্যেকটা স্তরের নামের পরেই দেখবে স্ফিয়ার কথাটা রয়েছে। ট্রপোস্ফিয়ার হচ্ছে প্রথম স্তর, যার বৈশিষ্ট্য হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ওপরে 16 কিলোমিটার পর্যন্ত। ভূপৃষ্ঠ মানে যে অংশে আমরা বসবাস করছি তার থেকে 16 কিলোমিটার উঁচু পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার।
এই বায়ুস্তরে ধুলোর কণা জলকণা থাকে বলে মেঘ ঝড় বৃষ্টি হয়। খুব ইম্পর্টেন্ট যে কোন স্তরে ঝড় বৃষ্টি মেঘ ইত্যাদি হয়, ট্রপোস্ফিয়ারে। তার মানে বায়ুস্তরের সবচেয়ে নিচের স্তর কোনটা? ট্রপোস্ফিয়ার। পৃথিবীর বিভিন্ন জায়গায় আবহাওয়ার বিভিন্ন রকম হয়। এই স্তরটার মধ্যে আমরা যেহেতু বসবাস করছি, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, ঝড় বৃষ্টি ইত্যাদি হচ্ছে, সেই জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু এই স্তর বিভিন্ন রকম হচ্ছে, আবহাওয়ার পরিচয় দিচ্ছে। ট্রপোস্ফিয়ারের স্তরে যত উঁচুতে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে। এই প্রমাণটা আমরা পাই পাহাড়ে গেলে। পাহাড়ে তো আমরা সমভূমি থেকে উঁচুতে যাই, তাই পাহাড়ে যত উঁচুতে উঠি তত আমাদের কিন্তু তাপমাত্রা দেখি কমে যাচ্ছে, ঠান্ডা অনুভূত হয়। এই ঠান্ডার পরিমাণটা কী রেটে কমে বা কী হারে কমে? প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এর একটা নাম আছে, এর নাম হচ্ছে নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। ট্রপোস্ফিয়ারের পরের স্তর, তার মানে 16 কিলোমিটারের পর থেকে, তারপর থেকে যে স্তর তার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। 16 কিলোমিটারের পর থেকে ট্রপোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বায়ুস্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। তার মানে 16 থেকে বাকি যে রয়েছে অংশটা, সেটা মোট রয়েছে 50 কিলোমিটার। এখানে বাতাসের পরিমাণ কম, ধুলোর কণা জলকণা নেই, তাই মেঘ বৃষ্টি কিছুই হয় না। তার মানে বায়ুমণ্ডলের কোনো কাজই এই স্তরে হয় না। জেট প্লেনগুলো এই শান্ত স্তর দিয়ে চলাফেরা করে। তোমরা জেট প্লেন খেয়াল করে থাকবে, আকাশের অনেক উঁচু দিয়ে যে ছোট্ট মতো চলে যায় এবং যার পিছনে ধোঁয়ার মতো সাদা অংশ দেখতে পাওয়া যায়। এই ধোঁয়ার মতো সাদা অংশটা হচ্ছে জলীয় বাষ্প। এই যেহেতু বায়ুস্তর থাকে না, সেজন্য জলীয় বাষ্পটা আমরা অনেকটা লক্ষ্য করে থাকি। এখানে উষ্ণতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে। তার মানে ট্রপোস্ফিয়ারের পরের স্তরে কিন্তু উল্টো হচ্ছে, তাপমাত্রা কমার বদলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এই স্তরে 20 থেকে 25 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের একটা স্তর আছে। সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি এই স্তরকে রক্ষা করে। তার মানে এই স্ট্র্যাটোস্ফিয়ারেই কোন স্তর রয়েছে? ওজোন গ্যাসের স্তর, যে অতিবেগুনি রশ্মিকে আটকায়, যে অতিবেগুনি রশ্মি সূর্য থেকে আসে। এর পরের স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিলোমিটার, ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত ছিল স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার, তার মানে 50-এর পর আরও 30 কিলোমিটার পর্যন্ত হলো মেসোস্ফিয়ার। এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আবার কি হয়ে যাচ্ছে? ট্রপোস্ফিয়ারের মতো কমতে থাকছে। নেক্সট হচ্ছে থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের ওপরে প্রায় 300 কিলোমিটার, তার মানে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার হয়ে যাওয়ার পরে 80-র পর থেকে 300 কিলোমিটার পর্যন্ত হচ্ছে থার্মোস্ফিয়ার। এখানে বাতাস প্রায় নেই, তাই আকাশকে কালো দেখায়, যেটাকে আমরা মহাশূন্য বলে থাকি। এই স্তরের আরেক নাম হচ্ছে আয়োনোস্ফিয়ার। এই আয়োনোস্ফিয়ারের কাজ হচ্ছে এখানে বিভিন্ন তরঙ্গ, বেতার তরঙ্গ, যে তরঙ্গগুলো এই অংশে কাজ করে। অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা 200 ডিগ্রিতে পৌঁছে যায়, কারণ এখানে এসে অতিবেগুনি রশ্মি আটকে যায়, কারণ তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরে অতিবেগুনি রশ্মি আটকে যায়। এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, তাই আমরা রেডিও শুনতে পাই। নেক্সট স্তর বা শেষ স্তর, মানে সবচেয়ে উঁচু স্তর হচ্ছে যে স্তর রয়েছে তাকে বলা হয় এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের পরে আছে এক্সোস্ফিয়ার, তারপরে আছে সীমাহীন মহাকাশ। এর কোনো লিমিট নেই, এর কিলোমিটারে মাপা যায় না। এটা শেষ স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এই স্তরে থাকে, যেখানে রকেট ইত্যাদি পাঠানো হয়, সেই জায়গাটা হচ্ছে এই এক্সোস্ফিয়ার। এই স্তরগুলো এবং স্তরের বৈশিষ্ট্যগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। এগুলোকে কিন্তু আলাদা আলাদা করে এরকম পয়েন্ট করে বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। তারপরে আমাদের প্রশ্ন, যদি আমাদের বায়ুমণ্ডল না থাকতো তাহলে কি হতো? পৃথিবীকে ঘিরে বায়ুস্তর না থাকলে পৃথিবী প্রাণহীন হয়ে যেত। এর প্রধান কারণ সেই গ্যাস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এদের অনুপস্থিতি থাকলে পৃথিবীতে প্রাণ থাকতো না। বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর প্রচণ্ড ঠান্ডা, সূর্যোদয়ের পর প্রচণ্ড গরম অনুভূত হতো। বায়ুমণ্ডলই কিন্তু সূর্যের তাপের মধ্যে ভারসাম্যটা রক্ষা করে, যে কারণে আমাদের গরম ঠান্ডার মধ্যে যে ভারসাম্যটা থাকে সেটা আমরা লক্ষ্য করি। নয়তো সূর্যের তাপে কিন্তু সব কিছু পুড়ে যেত। প্রতিদিন প্রায় 10,000 কোটি কোটি ছোট ছোট উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে জ্বলে ছাই হয়ে যায়, তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না। মহাকাশে তো আমরা পড়েছিলাম, গ্রহ উপগ্রহ নক্ষত্র ছাড়া উল্কা আছে, ধূমকেতু আছে, এরা পৃথিবীর দিকে আসে, অনেক সময় মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর কাছে চলে আসে, কিন্তু বায়ুমণ্ডল আমাদের পৃথিবীতে এদেরকে প্রবেশ করতে দেয় না। এরপরে আমরা পড়ব পৃথিবীর কেন্দ্র বা পৃথিবীর অভ্যন্তরভাগ। পৃথিবীতে আমরা যে থাকি, আমরা ঠিক পৃথিবীর কোন জায়গাটায় থাকি? এই যদি পৃথিবী হয়, এই পৃথিবীর আমরা ঠিক বাইরে থাকি, মানে একদম বহিস্তর,
যেটাকে বলা হয় ভূত্বক, এই ভূত্বকে থাকি। এই অংশটা কি করা হয়েছে, অনেকটা আপেল কাটার মতন করে এই অংশটাকে কেটে বার করে দেখা হয়েছে যে ভেতরে কতগুলো স্তর আছে। আমরা ভূত্বক একদম বাইরের স্তরে থাকি, তার ভিতরে রয়েছে শিলামণ্ডল, তারপরে রয়েছে গুরুমণ্ডল, তারপরে একদম কেন্দ্রে রয়েছে কেন্দ্রমণ্ডল, যে অংশটা এখনো উত্তপ্ত গলিত অবস্থায় রয়েছে। পৃথিবীর সব থেকে বাইরের পাতলা শক্ত আবরণটা হলো ভূত্বক, একদম বাইরের অংশটা হচ্ছে ভূত্বক, মাঝের অংশটা হচ্ছে গুরুমণ্ডল, এই অংশটা হচ্ছে গুরুমণ্ডল, আর তারপরে রয়েছে এই অংশটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। ভূত্বকের 4 ভাগের 1 ভাগ মাত্র স্থলভাগ। স্থলভাগ মূলত শিলা মাটি দিয়ে তৈরি। তার মানে ভূত্বকে কি কি অংশ নিয়ে গঠিত, জলভাগ আর স্থলভাগ। স্থলভাগের পরিমাণ কম, জলভাগের পরিমাণ বেশি। স্থলভাগ শিলা দিয়ে তৈরি, একে শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার বলা হয়। এই শিলামণ্ডলেই কিন্তু আমরা বসবাস করি। মাটি থেকে পুষ্টি নিয়ে উদ্ভিদ খাদ্য তৈরি করে। এই শিলামণ্ডলের মধ্যে মাটির সৃষ্টি হয় শিলার দ্বারা, তারপরে মাটি থেকে উদ্ভিদ খাদ্য তৈরি করে। প্রাণীরা খাদ্যের জন্য সবসময় কার উপর নির্ভরশীল, উদ্ভিদের উপর নির্ভরশীল। এই উদ্ভিদের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, এবং উদ্ভিদ কার উপর নির্ভরশীল, মাটির উপর নির্ভরশীল। শিলামণ্ডল থেকে আমরা বিভিন্ন রকম দরকারি ধাতু, খনিজ পদার্থ এবং লোহা, তামা, সোনা, চুনাপাথর, অ্যালুমিনিয়াম, মার্বেল ইত্যাদি পেয়ে থাকি। মানে কাকে বলা হয়, স্তরের কাজ কি বা স্তরের উপকারিতা কি বা এর প্রকৃতি কি, এগুলো। মাটির নিচে কয়লা, খনিজ তেল পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে সাগর মহাসাগর তৈরি হয়েছে। পৃথিবীর সব জায়গায় তো সমান মাপের নয়, কোথাও খুব নিচু, কোথাও খুব উঁচু। এই উঁচু জায়গাগুলো প্রধানত স্থলভাগ, আর নিচু জায়গাগুলোতে যেহেতু জল জমে গিয়ে তৈরি হয়েছে জলভাগ, সেখানেই তৈরি হয়েছে মহাসাগর, হ্রদ, নদী, জলাধার বিভিন্ন তৈরি হয়েছে। মহাকাশ থেকে পৃথিবীর ঝলমলে নীল গোলাকার দেখায়, তার কারণ হচ্ছে পৃথিবীতে জলের পরিমাণ বেশি, যার জন্য মহাকাশ থেকে এই নীল রঙটাই বেশি প্রতিফলিত হয়। জলের মধ্যে বাতাসের নীল রঙটা যেহেতু রিফ্লেক্ট করে, সেই জন্য মহাকাশ থেকে দেখতে পাওয়া যায় পৃথিবীকে নীল, যার জন্য পৃথিবীর আরেকটা নাম নীল গ্রহ। শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, পৃথিবীকে কেন নীল গ্রহ বলা হয়, পৃথিবীর আরেকটা নাম কি। প্রায় 30 কোটি বছর আগে জলেই পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল। এরপরে হচ্ছে জল যেই পড়লাম, এবার আমরা পড়বো হচ্ছে জলচক্র। জলচক্র কাকে বলে? এই যে পৃথিবীতে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল কোথায় এসে পড়ছে, সাগর, মহাসাগর ইত্যাদিতে। আবার সূর্যের তাপে কি হচ্ছে, জল বাষ্পীভূত হচ্ছে। বাষ্পীভবন কাকে বলে তোমরা জানো, যে জলে যখন তাপ হয় তখন জল বাষ্পীভূত হয়ে বাতাসের আকারে, গ্যাসের আকারে উপরের দিকে উঠে যায়, যেটাকে আমরা সহজ বাংলা ভাষায় বলি জল শুকিয়ে যায়। তো এই যদি জল শুকিয়ে যায় তাহলে আবার জল আসছে কোত্থেকে, এই যে জল শুকিয়ে যাচ্ছে, জল শুকিয়ে গিয়ে কোথায় উঠছে, বাষ্পটা উপরের দিকে উঠছে, মানে আকাশে উঠছে। আকাশের ওপর উঠে গিয়ে সেখানে বালুকণা, ধুলোকণা প্রভৃতির সংস্পর্শে এসে কী তৈরি করছে, জমাট বেঁধে মেঘ। মেঘ যখন আর ভেসে থাকতে পারছে না, তখন সে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে নেমে আসছে। কী রূপে নেমে আসছে, বৃষ্টিপাত বা অনেক সময় তুষারপাত ইত্যাদি রূপে নেমে আসে। নেমে এসে সে আবার কি করছে, জলের সমতা বা জলের পরিমাণের ভারসাম্যটা রক্ষা করছে। এই সম্পূর্ণ চক্রাকারে আবর্তিত এই ঘটনাটাকে বলা হচ্ছে জলচক্র। সূর্যের তাপে নদ নদী, জলাশয়, সমুদ্র থেকে জল বাষ্পীভূত হয়ে বাতাসে মেশে। এই যে বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভবন, জলপ্রবাহ থেকে সূর্যের তাপ আসছে, বাষ্পীভূত হয়ে বাতাসে মেশে। জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা, জলীয় বাষ্পযুক্ত বাতাস ওপরের দিকে উঠে যায়, উপরের দিকে উঠে যাচ্ছে। ওপরে ঠান্ডা বায়ুস্তরের সংস্পর্শে সে জলীয় বাষ্প ঠান্ডা জলকণায় পরিণত হয় এবং ধূলিকণাকে আশ্রয় করে মেঘ সৃষ্টি হয়। এই তৈরি করলো মেঘ। এবং মেঘ কোথায় ভেসে বেড়ায়, আকাশে ভেসে বেড়ায়। অনেকগুলো জলকণা একসঙ্গে জুড়ে বড় বড় জলকণায় পরিণত হয়। বাতাসের থেকে ভারী বলে সে যখন আর ভেসে থাকতে পারে না, তখন বৃষ্টি বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসে। জলের এই চক্রাকারে আবর্তন হচ্ছে জলচক্র। তার মানে এইটা খুব ইম্পর্টেন্ট, কিভাবে জলচক্রটা হচ্ছে বা জলের সমতা কিভাবে বজায় থাকছে। এবার আমরা বলবো মহাদেশ সঞ্চরণ। চিন্তা করা হয়েছে যে মহাদেশ, মহাসাগর এগুলো বহু কোটি কোটি বছর আগে কি অবস্থায় ছিল। ভূবিজ্ঞানীরা চিন্তা করে দেখেছেন, গবেষণা করে দেখেছেন, প্রমাণ করেছেন যে মহাদেশগুলো সব একসাথে ছিল, একটা স্থলভাগ, এবং বাকি অংশটা ছিল সম্পূর্ণ জলভাগ। এই মহাদেশগুলো যে স্থলভাগে ছিল, সেই স্থলভাগকে বলা হতো প্যানজিয়া, আর জলভাগকে বলা হতো প্যান্থালাসা। এই স্থলভাগগুলো কি করে আলাদা হলো, ধরো তুমি একটা কাঁচের প্লেট হাতে নিলে, নিয়ে কোনো কারণে কাঁচের প্লেটটা তোমার হাত থেকে পড়ে গেল। পড়ে গিয়ে তুমি দেখবে কাঁচের প্লেটটা কতগুলো টুকরোয় ভেঙে গেছে। যদি সেই টুকরোগুলোকে তুমি এক জায়গায় করো, আবার কিন্তু সেই কাঁচের প্লেটটাকে তুমি ওই আকৃতিতে পেতে পারো।
ঠিক সেরকম যে প্যানজিয়াগুলো ছিল একসাথে সেটা কি হয়েছে, বিভিন্ন ভূ আলোড়নের ফলে ভেঙে গেছে, ভেঙে গিয়ে এই 7টা মহাদেশ তৈরি করেছে এবং মাঝখানে মাঝখানে জলভাগ ঢুকে গিয়ে এই মহাদেশটা মহাসাগর তৈরি করেছে। এরপর প্যানজিয়া ভাঙতে শুরু করে ও মহাদেশ ও মহাসাগর সৃষ্টি করে। খুব ইম্পর্টেন্ট, প্যানজিয়া কাকে বলে, প্যান্থালাসা কাকে বলে। 7টা মহাদেশ তৈরি হলো, 5টা মহাসাগর। কি কি মহাদেশ? এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ওশিয়ানিয়া। নামটা খুব ইম্পর্টেন্ট। 7টা মহাদেশে 5টা মহাদেশ: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু সাগর, কুমেরু মহাসাগর। এর মধ্যে সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া এবং সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। জল, স্থল, বাতাস, এই জলকে বলা হয় বাড়িমণ্ডল, বাড়ি মানে বাংলায় জল, আর শিলামণ্ডল বলা হয় স্থলভাগকে, আর বায়ুমণ্ডল বলা হয় বাতাসকে। একত্রে পৃথিবীতে এমন এক আদর্শ পরিবেশ সৃষ্টি করেছে যেখানে জীবনের আবির্ভাব, বিকাশ, বৈচিত্র্য সম্ভব হয়েছে। একটা কথা চিন্তা করতে হবে যে জল, স্থল, বাতাস এই তিনটের মধ্যে কোনো একটার অনুপস্থিতিতে কিন্তু উদ্ভিদ, প্রাণী কেউই বেঁচে থাকতে পারবে না। তার মানে জীবন ধারণের জন্য, জীবন সৃষ্টির জন্য কিন্তু জল, স্থল, বাতাস মানে বাড়িমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল সবচেয়ে বেশি প্রয়োজন। জীবনের আবির্ভাব, বৈচিত্র্য সম্ভব হয়েছে। জল, বাতাস, সূর্যের আলো এগুলো হলো পরিবেশের জড় উপাদান, এগুলোর প্রাণ নেই, এগুলো হচ্ছে জড় উপাদান। আর উদ্ভিদ এবং প্রাণী সহ সম্পূর্ণ জীবজগৎ হলো পরিবেশের সজীব উপাদান। পরিবেশের উপাদান কটা হয় এটা প্রশ্ন আসতে পারে। 2টো উপাদান, জড় উপাদান, সজীব উপাদান। জড় উপাদান যাদের প্রাণ নেই, সজীব উপাদান যাদের প্রাণ আছে। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জল, বাতাস, আলো, উত্তাপ, খাদ্য, বাসস্থান সবই বাড়িমণ্ডল, বায়ুমণ্ডল এবং শিলামণ্ডল থেকে পাওয়া যায়। এবার কাকে বলে? জীবমণ্ডল পড়বো। জীবমণ্ডলের ইংলিশ নাম হচ্ছে বায়োস্ফিয়ার। জল, জীব মানে কাদের নিয়ে তৈরি হয়? উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদের প্রাণ আছে বলে উদ্ভিদও কিন্তু জীবমণ্ডলের মধ্যে পড়ছে। জল, স্থল, বাতাসে ছড়িয়ে থাকা প্রায় 35,000 প্রজাতির উদ্ভিদ এবং 110 লক্ষ প্রজাতির প্রাণী নিয়ে তৈরি হয়েছে পৃথিবীর জীবমণ্ডল। পরিবেশ ও মানুষ। পরিবেশ ও মানুষ, মানুষ যখন পরিবেশে বসবাস করছে তখন তার পরিবেশকে রক্ষা করার কিছু দায়িত্ব থাকে, কিন্তু মানুষ তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের ভালোভাবে থাকার জন্য কিন্তু পরিবেশের উপর ক্রমশ কিছু ক্ষতি করছে। এটা কি কি আমরা দেখছি। জনসংখ্যা বৃদ্ধি, শিল্প স্থাপন, বসতি নির্মাণ, কাঠ পোড়ানো, বিভিন্ন উদাহরণ আছে এরকম। এসবের ফলে জল, মাটি, বাতাস সবই দূষিত হচ্ছে, যেগুলোকে বলা হয় পরিবেশ দূষণ। যানবাহন এবং শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে। এই গ্যাসগুলো পৃথিবীর চারদিকে এমন এক আবরণ তৈরি করছে যে পৃথিবী থেকে সেটা আর কি হয়ে যাচ্ছে না, ফিরে যাচ্ছে না। বাতাসের মধ্যে যে গ্যাস থাকে সেই তো তাপ ধরে রাখে, তাই এই গ্যাসগুলো যখন আটকে যাচ্ছে তখন তাপটাও কি হয়ে যাচ্ছে, পৃথিবীর বাইরে বেরোতে পারছে না। তাহলে সূর্যের তাপ দিন দিন পৃথিবীর মধ্যে জমা থাকছে এবং আস্তে আস্তে পৃথিবীর তাপমাত্রা কি করছে, বাড়িয়ে তুলছে, যাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। খুব ইম্পর্টেন্ট, বর্তমান পৃথিবীর একটি বড় সমস্যা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে। এই গ্যাসগুলো, যে গ্যাসগুলো পৃথিবীর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার কথা কিন্তু বেরোতে পারছে না, পৃথিবীর বায়ুস্তরে মিশতে পারছে না, সেই গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস, যেগুলোর মধ্যে প্রধানত হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো। ফ্রিজ, এসি, বেশ কিছু রাসায়নিক দ্রব্য, রাসায়নিক যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্য থেকে ক্ষতিকারক গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরে পৌঁছে আমাদের এই রক্ষা কবচকে নষ্ট করছে। আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনোস্ফিয়ার পড়েছিলাম বা ওজোন স্তর পড়েছিলাম, সেই ওজোন স্তর কিন্তু এখনও পৃথিবীকে আটকে রেখেছে কার থেকে? সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে। কিন্তু এই গ্যাসগুলো কিন্তু এই ওজোন স্তরকে ক্ষয় করছে যেহেতু সেখানে হোলস তৈরি হচ্ছে এবং যার ফলে পৃথিবীর মধ্যে অতিবেগুনি রশ্মি পৌঁছে যাচ্ছে, যার জন্য স্কিন ক্যান্সার, বিভিন্ন দুরারোগ্য ব্যাধির সৃষ্টি হচ্ছে। ধীরে ধীরে জলবায়ু এমনভাবে পাল্টে যাচ্ছে যে বহু উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রকৃতির এই অবক্ষয় আটকাতে এখনই কোনো কার্যকরী ব্যবস্থা না নিলে শেষ পর্যন্ত মানুষের উপর চরম সংকট নেমে আসবে। তার মানে মানুষই কিন্তু মানুষের নিজের জীবনের ক্ষতি করছে, প্রকৃতিকে এইভাবে বিপদের মুখে ঠেলে দিয়ে। তাহলে আমাদের সচেতন পৃথিবীর নাগরিক হিসেবে আমাদেরকে প্রকৃতিকে রক্ষা করতে হবে এবং পৃথিবীর এই ওপরে রক্ষা কবচ ওজোন গ্যাসের স্তরকে আটকাতে হবে, তা সে যেন সুস্থভাবে থাকতে পারে, তবেই আমাদের সুস্থভাবে থাকা সম্ভব হবে। এই চ্যাপ্টারটা আজকে এখানেই শেষ হলো, এর পরের দিনকে আমরা নেক্সট চ্যাপ্টারে যাব।